যদি মন্ত্রী সব নিয়ে যায় তাহলে 300 আসনের দরকার নাই, এই বাজেট দিয়ে লাভ কি? আজকে আমি এই কথাই বলবো, সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট। সবার উপকার করতে হবে, সব এলাকার একসাথে উপকার করতে হবে। গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হইতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। জনাব আশরাফুদ্দিন, নরসিংদী 5, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। আমি আজকের এই বাজেট নিয়ে আলোচনা করতে গেলে আমি সর্বপ্রথম একটা কথা বলবো, সেটা হলো যে এই বাজেটটা এমন একটা সময় আমাদেরকে দিতে হয়েছে যখন কিনা ফ্যাসিস্টের রেখে যাওয়া কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার কোনো রকমের দেশ পরিচালনা করে তার জিডিপি যে অবস্থায় নিয়ে এসেছে, বিশেষ করে বিএনপির 2005 এবং 6 অর্থ বছরে জিডিপি 6.78 পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের এই বাজেট দিতে হচ্ছে যে আমরা 6.5-এর সেই টার্গেট নিয়ে বাজেট দিচ্ছি। কারণ গত 21টা বছর চলে গেল, এর ভিতরে আমরা আজকে নেগেটিভ থেকে যাত্রা শুরু করলাম। এজন্যই আমি বলি, বিএনপি যদি ক্ষমতা থাকতো হয়তো বা সেই ক্রমান্বয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতো। আজকে এই পর্যায়ে এসে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু 3টা ভিত্তির উপর করে কিন্তু আমাদের এই বাজেটটা দেওয়া হয়েছে। একটা হলো রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, আর একটা হলো নেক্সট 3 বছরের জন্য রিস্টোরেশন, অ্যান্ড তারপরে হলো কনস্ট্রাকশন। তারপরে আমরা এই আগামী 1 বছর যে অর্থনীতি ক্রমান্বয়ে ডাউনওয়ার্ড হচ্ছিল, সেই অর্থনীতি যাতে ডাউনওয়ার্ড না হয়, এটা স্টেবিলাইজেশন হয়। আমরা এই আগামী 1 বছরে এই স্টেবিলাইজেশন দিকে যাব, তারপর আমরা রিস্টোরেশন যাব, তারপর হয়তো আমরা রিফর্ম করব এবং আমাদের অর্থনীতিকে আরো উপর দিকে নিয়ে যাব। তো তার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনার কাছে। যেহেতু এই পার্লামেন্টে দাঁড়িয়ে আছে একটা কলামের উপরে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ারিং ভাষায় কথাটা বলি, একটা কলামের উপরে পার্লামেন্টে আছে। আমাদের মির্জা ফখরুল স্যার এবং আমাদের বিরোধী দলের নেতা, তাদের সেন্টারে কলামটা আছে। সেখান থেকে লোড শেয়ারিং হয়েছে 300 আসনে। একটা কলাম কিন্তু আপনি, কারণ আপনার হাত দিয়ে কিন্তু এই পার্লামেন্ট চলে, আপনি একমাত্র ভরসা। আপনি এখন নাই করলে আমরা সবাই নাই। কাজে আমি যে কথাটা বলতে যাচ্ছি, যত বাজেটই দেই সে একটা বাজেট, একটা কলাম থেকে যেমন লোড শেয়ারিং হয়েছে চতুর্দিকে 300 আসনে 300 এমপির কাছে, সে বাজেট কিন্তু 300 আসনে 300 এমপির কাছে যেতে হবে, নাহলে এই বাজেট সফল হবে না। আমরা অতীতে দেখেছি যে বাজেট ঘোষণা হয়েছে, সব মন্ত্রীদের পকেটে গেছে, মন্ত্রীদের এলাকায় গেছে, এমপিরা কিছু পায়নি। আমাদের এমপিদেরকে পাইতে হবে, প্রত্যেক এলাকায় সব বন্টন হতে হবে। আমি একটা সিম্পল উদাহরণ দেই। নরসিংদী 3-এর যে এমপি ছিলেন, বিএনপির আমলে সাবেক এলজেডি মিনিস্টার, ওনার এলাকার 99% রাস্তা পাকা হয়েছে। আমার আসন, তার পাশের আসন 5%ও কিন্তু পাকা হয়নি তখন। তার মানে কি মন্ত্রী হতে হবে নিজ এলাকা উন্নয়ন করার জন্য? আর যদি মন্ত্রী সব নিয়ে যায় তাহলে 300 আসনের দরকার নাই, এই বাজেট দিয়ে লাভ কি? আজকে আমি এই কথাই বলবো, সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট। সবার উপকার করতে হবে, সব এলাকার একসাথে উপকার করতে হবে। গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হইতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা আসন যাতে সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকটা এলাকা উন্নয়ন হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই বাজেটে অনেকগুলো রিবেট এসেছে। আমরা দেখেছি এখানে প্রচুর রিবেট এসেছে, এবং হিসাব করতে গেলে আমি একটা বিরাট সিরিয়াল দেখলাম। সেখানে ইম্পোর্টারদেরকে উৎসাহিত করা হয়েছে, যারা ম্যানুফ্যাকচারিং করবে বাংলাদেশে এবং উদ্যোক্তা হবে, যারা স্টার্ট আপ সিস্টেম করবে, তাদের 10 লক্ষ টাকা তাদের
অনুদান দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই সাথে মেডিসিন বলেন, ম্যানুফ্যাকচারার বলেন, সবাইকে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু সুবিধা আছে একটু বেশি হয়ে গেছে মনে করি, কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আমরা জানি ওরা খুব স্ট্রং কোম্পানি, কিন্তু তাদের এখানে আমি দেখলাম আপনাদের বাজেটের বইয়ের 107 বাজেটের বইতে আছে, সেটা হলো আপনার 139 নাম্বার পেজে স্যান্ডউইচ প্যানেল। স্যান্ডউইচ প্যানেল আমদানি করে একটা ওষুধ কোম্পানি যদি 10 লক্ষ টাকা খরচ করে একটা রুম তৈরি করে ওষুধ উৎপাদন করে, সে কিন্তু ওষুধ প্রোডাকশন করবে কয়েক কোটি টাকার। সে স্যান্ডউইচ প্যানেল দিয়ে সে 30 বছর কমপক্ষে প্রোডাকশন করতে পারবে। তার একটা ট্যাবলেটের 0.001 সেন্টও খরচ পড়বে না। তাকে আমি স্যান্ডউইচ প্যানেল আমদানিতে কেন রেহাই দিলাম? আমার নিজের কোম্পানিতে আমি সর্বপ্রথম বাংলাদেশ স্যান্ডউইচ প্যানেল প্রোডাকশন ফ্যাক্টরি করেছি 2012 সনে, কিন্তু ফেসিস্টের আমলে সেটাকে আমি এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু তারপর কষ্ট করে ইন্ডাস্ট্রিটা করেছি। এরকম ইন্ডাস্ট্রি অনেক হয়েছে বাংলাদেশে। আমাদেরকে র মেটেরিয়াল আমদানি করতে হয়, 58% ডিউটি দিতে হয়, পলিওলেন আইসোসায়ানাইড দিতে হয় 37% ডিউটি। তো আমি এত বেশি ডিউটি দিয়ে বিক্রি করবো কার কাছে? তারা যদি 1% ডিউটি দিয়ে আমদানি করে, এটা একটা গ্রেট মিস্টেক। আমি অনুরোধ করবো এটাকে কারেকশন করার জন্য। যদি তাদেরকে 1% ডিউটি দেন, তাহলে আমাদেরকে র মেটেরিয়াল আমদানি করতে 1% ডিউটি দিবেন, তাহলে আমরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবো। কারণ এই বাজারে আমি দেখেছি যে উদ্যোক্তাদেরকে ম্যানুফ্যাকচারারকে আমরা ফ্যাসিলিটি দিয়েছেন সব জায়গায়, তাইলে স্যান্ডউইচ প্যানেল ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিদেরকে কেন দেওয়া হবে না? তাদের এসএস কোডে আছে 37% ডিউটি, কালার শিটে আছে 58% ডিউটি। তাহলে তারা কিভাবে আমদানির সাথে কম্পিটিশন করবে? শিল্প তো হবে না, যারা করেছে তাদের শিল্প তো মরে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করবো। এবং আরেকটা জিনিস ডিক্লারেশনের মিস্টেক, স্যান্ডউইচ প্যানেল রোম। স্যান্ডউইচ মানে কি? চিকেন স্যান্ডউইচ আছে, বার্গার, আবার আছে এগ স্যান্ডউইচ আছে, আবার আছে ভেজিটেবল স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচ মানে ভিতরে জিনিসটা কি? কালার শিটের ভিতরে পলিউরেথিন হতে পারে, রকল হতে পারে, গ্লাস হতে পারে, ইপিএস হতে পারে, এক্সপিসি হতে পারে, এক্সপেলসি হতে পারে, সিরামিক হতে পারে। আপনাদের এটা ক্লিয়ার করলেন না, কি মালটা দিবেন দিয়ে তাদেরকে কি জিনিস আমদানি পারমিশন দিয়েছেন? আমি অনুরোধ করবো এটাকে কারেকশন করার জন্য, এবং আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদেরকে সে ফেসিলিটি দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রবাসী ভাইদের জন্য দুটো কথা বলবো, সময় খুব কমই আসছে। প্রবাসী ভাইরা অনেকে জেলে আছেন, তাদের দোষ নাই। যেসব দালালরা নিয়েছে, দালালরা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। আমি আজকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, আমি অনুরোধ করবো নতুন নেওয়ার আগে যারা জেলখানা আছে তাদেরকে তাদের ডকুমেন্ট ওখান থেকে কারেকশন করে তাদেরকে কাজের সুবিধা করে দেওয়ার জন্য, তাতে করে প্রবাসী ভাইরা উৎসাহিত হবে। মাননীয় স্পিকার, এই ঘাটতি 2,43,000 কোটি টাকা বাজেটের ঘাটতি। এই ঘাটতি থাকবে না। আমরা ঘাটতি বহন করে একটা পর একটা বাজেট দিতে চাই না। ঘাটতির একটা সিরিয়াল পড়ে গেছে, শুরু থেকে আজ পর্যন্ত ঘাটতি যাচ্ছে। আমি অনুরোধ করবো আমার এলাকায় 500 ব্রিজ করে দেন, মেদিগাঙ্গা থেকে বৈরমন্ত রুট করে দেন, 6 লেন করে দেন, ঢাকা সিলেট হাইওয়ে থেকে 500 ব্রিজ হয়ে নবীনগর কানেকশন করেন ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম রুটে। এরকম কতগুলো মেজর প্রজেক্ট আছে যেগুলো করলে আমাদের রেভিনিউ আর্ন বেশি হবে, ঢাকা শহরে চাপ কমবে, গাড়িগুলো সব ওদিক দিয়ে যাবে, আমাদের রেভিনিউ আর্ন হবে। তাতে করে আমরা এই গাজরের ঘাটতি আর থাকবে না। কাজে এই ফ্রুটফুল সে ধরনের। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন। জিনিসটা বলছিলাম, আমার এলাকায় প্রায় 60টার বেশি বিল আছে ফেসিস্টের আমলে। এই বিলগুলো একটা 200 বিঘার একটা বিল 12,000 টাকায় লিজ দেওয়া হয়েছে। এরকম বিল 300 বিঘা, 100 বিঘা, 150 বিঘা বিল আছে আমার এলাকায়, না হলে কমপক্ষে 60-70টা। এই প্রকল্পগুলো হাতে নিয়ে এখানে যদি আমরা সামান্য টাকা ইনভেস্ট করি, তাহলে বিদেশে যাওয়া লাগে না। এখানে অর্থ ব্যয় করে মাছের চাষ করব, হাঁসের চাষ করব, গরু ছাগল এইগুলির আমরা খাবার করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করব, তাহলে এই বাজেট থাকবে না, এই বাজেটে ঘাটতি থাকবে না। আমরা নতুন ভাবে বাংলাদেশকে সাজাতে চাই, এখানে উদ্যোক্তা তৈরি করতে চাই, নিজের পায়ে দাঁড়া করাতে চাই। তাহলে আমাদের দরকার হবে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই জায়গায় আবার ফিরে যেতে হবে, কৃষি উন্নয়ন করতে হবে। কৃষির সেই পণ্য কৃষকের কাছ থেকে যাতে মানুষের দূরগালে পৌঁছে যায়, কোনো মধ্যস্বত্বভোগী না থাকে, সেই সেন্সে কোল্ড স্টোরেজ করা এবং অনলাইন ভিত্তিক ডিমান্ড বেস ভিত্তিক পড়াশোনা করার জন্য আমাদেরকে প্ল্যান করতে